তো এখানে মূলত আমার বক্তব্য হলো যে উনি তো একজন সংগ্রামী ছাত্র নেতা, তার কেন পালাতে হলো বা তিনি কেন পালাবেন? তিনি তো, তার বিরুদ্ধে মামলা হবে, তিনি এই দেশে লক্ষ লক্ষ বিএনপির নেতারা দীর্ঘদিন ছিলেন, আবার এই মুহূর্তে লক্ষ লক্ষ আওয়ামী লীগের নেতা তারাও পালিয়েছেন। তো পান্না ভাইয়ের মতো একজন সিনিয়র নেতা কেন পালাবেন? এক। দুই নম্বর হলো, পালাতে গিয়ে যেটা আওয়ামী লীগের লোকদের এই যে স্বাধীনতার পর থেকে বারবারই তারা এই ভুলটি করে আসছে, তারা সবসময় ভারতকে তাদের বন্ধু মনে করেছে, আশ্রয়দাতা, প্রশ্রয়দাতা মনে করেছে, এবং নিজেদেরকে তারা ভারতের দালাল, ভারতের তাবেদার হিসেবে পরিচয় দিতে তাদের মধ্যে কোনো লজ্জা নেই। সেই ভারতের সঙ্গে আমাদের স্বামী স্ত্রীর সম্পর্ক, ভারত বড় ভাই, আমরা ছোট ভাই, এই সকল কথা বড় বড় মন্ত্রী, ওবায়দুল কাদের সাহেবের মতো মানুষ, আব্দুল মোমেনের মতো মানুষ, পররাষ্ট্রমন্ত্রী, যেভাবে নির্দ্বিধায় বলেছেন, ভারতকে অনেক কিছু যেভাবে দিয়েছি, আর মানে এরপর ভারতের আর চাইবার কিছু নেই, এই ধরনের কথা মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে বলেছেন, এবং প্রধানমন্ত্রীর প্রোটোকল নিয়ে তিনি ভারতীকে যেভাবে বারবার লাঞ্ছিত হয়েছেন, অপমানিত হয়েছেন, তারপরও ভারত সম্পর্কে তাদের যে মনোভাব, এটি কখনোই অবিশ্বাসের পর্যায়ে যায়নি, অশ্রদ্ধার পর্যায়ে যায়নি। তো সেখানে ইসহাক আলী পান্না তিনিও ভারতে পালানোর সময় চিন্তা করেছিলেন যে তিনি সীমান্তটা পাড়ি দিতে পারলেই তিনি নিরাপদ। এখন আপনারা জানেন যে এই বাংলাদেশের এই অভ্যুত্থানের পরে ভারত কিন্তু তাদের সীমান্ত সিল করে দিয়েছে এবং সেখানে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। সীমান্তের গুরুত্বপূর্ণ স্থানে সেনা বাহিনীর চৌকি বসেছে, সেখানে সাধারণত ভারতের যে বর্ডার সিকিউরিটি ফোর্স বিএসএফ তারা দায়িত্ব পালন করে, কিন্তু কিছু কিছু গুরুত্বপূর্ণ জায়গাতে সেনাবাহিনী, ভারতীয় সেনাবাহিনী ডিপ্লয় করা হয়েছে এবং তারা সেখানে মহড়া দিচ্ছে, এবং বাংলাদেশ থেকে যাতে কোনো লোক যেতে না পারে তারা সেভাবে বন্দুক উঁচু করে রেখেছে। এখন বোঝার চেষ্টা করুন, আওয়ামী লীগেরা সবসময় মনে করেছে যে কোনো বিপদ বিপত্তি আসলে, সমস্যা আসলে তারা নির্ভয়ে নিশ্চিন্তে তারা ভারতে থাকতে পারবেন, পালাতে পারবেন, ভারত তাদেরকে আশ্রয় দেবে, এবং তাদের ভয় ছিল বাংলাদেশের সীমান্ত, বাংলাদেশের মাটি এবং বাংলাদেশের মানুষকে তারা বিশ্বাস করেছে। কিন্তু তারা ভারতের বন্ধু হিসেবে ভারতকে যেভাবে নির্দ্বিধায় বিশ্বাস করেছে, তার উপর এই যে ইসহাক আলী পান্না সাহেব, ইসহাক আলী খান পান্না, সেই পান্না ভাইয়ের যে লাশ, সেই আওয়ামী লীগের লোকের যে বিশ্বাস এবং আস্থা, সেই আস্থার উপর রীতিমতো চপেটাঘাত, জুতোর বাড়ি। একজন এরকম সিনিয়র নেতা, তার অনেক কর্মী মন্ত্রী হয়েছেন বিগত সরকারে, এমপি তো হয়েছেন শত শত। ইসহাক আলী পান্নার কমিটির অনেক কর্মী মন্ত্রী এমপি হয়েছেন, তিনি হয়তো হতে পারেননি, কিন্তু তিনি সে সকল মন্ত্রী এমপিদের সম্মান পেতেন। তো সেই মানুষটিকে ভারতের যে বিএসএফ তারা সরাসরি গুলি করে মেরে ফেললো। এর দ্বারা আওয়ামী লীগের লোকজন যদি এখনো শিক্ষা লাভ না করে, তাদের নীতি পরিবর্তন না করে, তাহলে আগামীতে তাদের রাজনীতি আরও ভয়াবহ পরিণতির মুখে পড়বে, এবং এদেশে যারা আওয়ামী লীগের নেতাকর্মী এখনও আছেন তাদের রাজনীতি জটিল এবং কুটিল হয়ে পড়বে। এবং বিচারপতি মানিক সাহেব ধরা পড়েছেন, তিনি বলেছেন যে তাকে প্রথমে নিয়ে যাওয়া হয়েছিল ভারতে, দালালেরা 15,000 টাকায় কন্ট্রাক্ট হয়েছে। তো সেই দালালেরা তার কাছ থেকে বুড়া মানুষ পেয়ে মোবাইল, তারপরে ব্যাগ, এবং ব্যাগের মধ্যে রাখা 70 লাখ টাকা, সেই সব টাকা তারা নিয়ে গেছে এবং তাকে মারধর করে আবার বাংলাদেশ সীমান্তে পাঠিয়ে দিয়েছে। এইভাবেই পত্রপত্রিকা এসেছে। তো বুঝেন যে ভারতীয় যারা ঠগ তারা কোন পর্যায়ের। আমি আরও কয়েকজন বিএনপির নেতা যারা ভারতে গিয়েছিলেন এবং সেখান থেকে তারা দুবাইতে গেছেন, তাদের যে দুর্বিষহ স্মৃতি, ভারতীয় লোকদের যে অসততা, কিভাবে তাদেরকে টার্গেট করে তাদের জীবনটা শেষ করে দিয়েছে। এই যে দেখুন এমপি আনার ভারতে গিয়ে যে নির্মমভাবে খুন হলেন, তাদের ভারতীয়দের সঙ্গে দীর্ঘদিন তাদের ব্যবসা ছিল, এবং এই ঘটনা ধামা চাপা পড়ে যাবে আমরা কোনোদিন হয়তো জানতে পারবো না। কিন্তু এই যে বাংলাদেশে আমরা হয়তো তার হত্যার প্লট বা চক্রান্তকারী আমরা খোঁজার চেষ্টা করছি, কিন্তু মূল যে কিলিংটা কেন ভারতে হলো। একইভাবে
একজন খুব বিখ্যাত হম্বিতম্বি করার নেতা। তো তার কথায় অনেকেই বিরক্ত হয়। খুবই লম্ফ-ঝম্প দিতেন বাংলাদেশে, এখন পালিয়ে আছেন। তো 2014 সনে যখন খুব বেশি জ্বালাও পোড়াও শুরু হলো 2013 সনে, তো তিনি তখন এমপি নন, আমি এমপি। তখন আমাকে প্রায় তিনি ফোন করতেন যে, রনি ভাই পালাবো কিনা, আপনার গ্রিন সিগন্যাল পেলেই কিন্তু পালিয়ে যাব। তা আমি বললাম যে, কোথায় পালাবেন? ভারতে পালাবো, আমার ভারতে বাড়ি আছে, ওখানে জায়গা টাকা সব কিছু ঠিক আছে, আপনিও চেষ্টা করলে ইচ্ছে করলে আমার সঙ্গে থাকতে পারেন, আল্লাহ মাফ করুক, আমাকে রক্ষা করেছেন। তো সেই লম্ফঝম্পা দেওয়া মানুষটি তিনিও পালিয়ে গেছেন। তিনি সীমান্ত পাড়ি দিতে পেরেছেন কিনা আমি জানি না, কিংবা ভারতে তার যে বাড়ি আছে বা জায়গা আছে, যে কথা তিনি বলেছেন সেখানে তিনি পৌঁছাতে পেরেছেন কিনা বা এখন কেমন আছেন, এটা একমাত্র আল্লাহই ভালো জানেন। তো কাজেই সাধু সাবধান, আমাদের নিজেদের পায়ে দাঁড়াতে হবে, নিজেদের দেশকে ভালোবাসতে হবে। যদি মৃত্যু হয় তাহলে এদেশেই যেন হয়, যদি বিচার হয় এদেশেই যেন হয়। আর যদি কেউ পালাতে চান তাহলে সুন্দরবনে গিয়ে পালানোটা উত্তম। অ্যাটলিস্ট বলতে পারবেন যে, আপনার আত্মীয় স্বজন বলতে পারবেন যে, সুন্দরবনে গিয়ে বাঘের পেটে গিয়ে আমার অমুক আত্মীয় মারা গেছে। শিয়ালের কামড়ে মরার চেয়ে বাঘের পেটে মরা অনেক অনেক সম্মানের। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।